15 বছরে কেউ কোনো দাবি উত্থাপন করতে পারেনি, এখন সব দাবি রাস্তায় নেমেছে। আপনি ঢাকা শহরে চলাচল করা যায় না। আমি এই মহাখালী ডিউসিসি আমার চেম্বার থেকে বনানী এপার আসবো, তা 1 ঘন্টা সময় লাগে পিক টাইমে। এই হলো ঢাকার অবস্থা। সো এইগুলো কিন্তু ডেলিবারেটলি করা হচ্ছে। এই তদন্ত শুরু হয়েছে, এদেশের জনগণ জানতে চায়, আমি ব্যক্তিগত জানতে চাই, গুলি কারা করলো, কার আদেশে গুলি হলো, কে কে গুলি করলো, এই নামগুলা আমরা জানতে চাই। কারা গুলি নেমেছে, 1000 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, 500 মানুষের চক্ষু নষ্ট হয়ে গেছে, 10,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে, কোনো না কোনো আহত হয়েছে। তাদের এই যে স্যাক্রিফাইস, সেইটা যাতে বৃথা না যায়, সেইটাই কিন্তু ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কল রেকর্ড গুলো অ্যাকচুয়ালি কতটুকু অথেন্টিকেটেড, ডক্টর কিনা, এবং এইটা যারা প্রকাশ করে ডেফিনেটলি কিছু উদ্দেশ্য নিয়ে এগুলো প্রকাশ করে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা একটা তাদেরই কনভারসেশন, অর্থাৎ এখানে পতিত শেখ হাসিনার ভয়েস শোনা যায় এবং চেনা চেনা লাগে। তো এখন এখানে এই যেটা বলার চেষ্টা করা হয়েছে, সেটা তার প্রতি একটা সিম্পথি ড্র করার একটা প্রচেষ্টা বা অপচেষ্টা। তো সেখানে এটা আওয়ামী লীগের কেউই এটা এই মুহূর্তে লিক করছে, যাতে মানুষজন তার অবস্থান বোঝে যে সে পদত্যাগ করে নাই। এবং এই ভার্সনটা আমরা পেলাম রাশিয়া থেকে, যে প্রফেসর ইউনিসের ভিজিট ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে, সেইখানে একটা কোশ্চেন করেছে যে সে যে পদত্যাগ করছে সেই কাগজটা দেখান, এবং আপনি যে সরকার প্রধান সেইটার ভ্যালিডিটি কোথায়, এই ধরনের একটা মেসেজ আমরা দেখলাম। তো আমি ডক্টর মুস্তফা সরোয়ারের সাথে অ্যাড করব যে একটা রেভলিউশন সরকার যখন সফল হয় তখন আর কোনো নতুন ম্যান্ডেটের প্রয়োজন হয় না। এইটাই জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট যখন অভ্যুত্থান সফল হয়। তো অভ্যুত্থান সংবিধান মেনে হয় না। উনি যে সংবিধানে দোহাই দিয়েছে, ওই সংবিধান তো অলরেডি অ্যাব্রোগেটেড হয়ে গেছে, ওই সংবিধান তো আসলে বাতিল হয়ে গেছে একসেন্সে। এখন সংবিধানের কোন অংশটা মানা হয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারও তো সংবিধানে নাই। আপনারা যেভাবে পার্লামেন্ট রিজলভ করছে সেটাও তো সংবিধানে নাই। তো সংবিধান তো মানা হচ্ছে না, এইটা একটা হযবল অবস্থা। সেই জন্য আমরা অনেক জায়গায় বলেছি যে এই সংবিধান ইমিডিয়েটলি রহিত করা উচিত, এবং 1 বছরের জন্য, 1 বছর না 2 বছরের জন্য আমি বলবো সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত। মানে ভাবখানা এমন হয়েছে যে 15 বছরে কেউ কোনো দাবি উত্থাপন করতে পারেনি, এখন সব দাবি রাস্তায় নেমেছে। আপনি ঢাকা শহরে চলাচল করা যায় না। আমি এই মহাখালী ডিউসিসি আমার চেম্বার থেকে বনানী এপার আসবো, তা 1 ঘন্টা সময় লাগে পিক টাইমে। এই হলো ঢাকার অবস্থা। সো এইগুলো কিন্তু ডেলিবারেটলি করা হচ্ছে টু আনস্টেবল দিস রেভলিউশনারি গভর্নমেন্ট। তারা, প্রফেসর ইউনূস তো ক্লিয়ারলি বলতেছে এটা বিপ্লবী সরকার। তো অন্যান্য যারা অ্যাডভাইজার তাদের মানে লজ্জাটা কোথায়? ওয়াই দে আর অ্যাশেমড? তাদের সাহসটা নাই কেন যে এটা বিপ্লবী সরকার সেটা বলতে পারছে না কেন? তো সেইখানে আমি মনে করি যে একটা গণ অভ্যুত্থান সফল হলে 2টা সিনারি হয়। একটা সিনারি হচ্ছে যে গণ আদালতে বিচার কইরা তাকে ফাঁসি দেওয়া হয়, যেটা সসিসপুর বেলায় হয়েছে, অথবা গণ অভ্যুত্থানে কিল্ড হয়ে যায়। তাহলে এখানে ফার্স্ট সিনারিও হয়নি, সেকেন্ড সিনারিও হয়েছে যে সে পালাতে সমর্থ হয়েছে। যারা গণ অভ্যুত্থান বা রেভলিউশনে পালিয়ে গেছে তারা লাস্ট দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন ফেরত আসার চেষ্টা করে। তো উনি যে চেষ্টা করবে এটা স্বাভাবিক প্রক্রিয়া। উনি, এবং এই কথাবার্তা যদি সত্য হয়ে থাকে, তার টোন তো এতটুকু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হবেও না। হোয়াট শি বিলিভ সে ওইটাই বলবে, যে ওই আন্দোলনকারীদের কিলার ছিল। ওইটা কিন্তু ঢাকা বসেই কিন্তু এই স্টেটমেন্ট আমরা শুনেছি পালাবার আগে, যে আন্দোলনকারীদের ক্লিয়ার ছিল। অথচ যত ভিডিও বেরোছে পুলিশের কাবারে অন্য দেশের চেহারা মিল আছে, সে গুলি করছে ডাইরেক্ট এইম ফায়ার আনআর্মড পিপলের উপরে, শান্তিপূর্ণ আন্দোলনে মিছিলের উপরে ডাইরেক্ট গুলি। তো এই সরকার এখন পর্যন্ত কারা গুলি করেছে বের করতে পারছে না। বিষয় যে হেলিকপ্টারের ব্যাপারটা, হেলিকপ্টার তো সাধারণ হেলিকপ্টার ব্যাপারটা। তো এই তদন্ত শুরু হয়েছে, এদেশের জনগণ জানতে চায়, আমি ব্যক্তিগত জানতে চাই, গুলি কারা করলো, কার আদেশে গুলি হলো, কে কে গুলি করলো, এই নামগুলা আমরা জানতে চাই, কারা গুলি করলো। কারণ তারা তো মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের তো বিচারের সম্মুখীন করতে হবে। তো ওইদিকে আর বেশি
যাওয়ার দরকার নেই, এইগুলো করতে থাকবে, অমুকের সাথে কথা বলবে। এবং ভারত হইল বাংলাদেশের সমস্ত অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের আশ্রয় প্রদানকারী দেশ। তারা এই আওয়ামী লীগকে রাখলে বাংলাদেশকে যে কোনো ভাবে লুটপাট করতে পারে, বাংলাদেশে তাদের 15 লক্ষ লোক পাঠাইয়া বাংলাদেশের চাকরি বাজার দখল করতে পারে, অন্যদিকে আমাদের ছেলেরা চাকরি পাবে না। এইগুলা তো তাদের পুরাতন কৌশল। এবং যারা যে কৌশলে বাংলাদেশকে তথাকথিত সাপোর্ট দিয়েছিল টু ডিভাইড পাকিস্তান, সেটার মেইন অবজেক্টিভ ছিল বাংলাদেশে সবসময় একটা পাপেট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি সাবসার্ভিয়েন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা। তো সেইটা পেরেছিল কমপ্লিটলি 2009-এর পরে, যদিও প্রক্রিয়াটা অনেক আগে শুরু হয়েছিল। তো এই পাপেট গভর্নমেন্ট চলে যাওয়াতে একদিকে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে, এবং পৃথিবীর ইতিহাসে আপনি এটা পাবেন না যে একটি দল যারা 15 বছর স্বৈরতান্ত্রিক সরকারও পরিচালনা করেছে, তারা টপ টু বটম পার্টির টপ নেতা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতা পর্যন্ত পালাই গেছে। হাতে করে এক্সেপশনালি কিছু ভালো মানুষ আমি দেখছি কোর্টে টোটে আসা শুরু করছে, যারা শিওর যে তাদের উপর রোশনাল হবে না। তো সেটা আসছে, অনেকে আমাদের কাছে ফোন দেয়, যে আমরা বললাম যে আপনি কি কোনো অন্যায় করছেন, দুর্নীতি করছেন? করেন নাই, তাহলে আপনি কেন ভয় পাবেন? আপনার সেই মরাল ফাউন্ডেশন নাই, আপনার সেই মরাল হাইট নাই যে আপনি আসতে পারেন। এইভাবে তাদের যারা সত্যিকার এই শেখ হাসিনা টাইপ আওয়ামী লীগের সাথে ওই রকম ওতপ্রোতভাবে জড়িত ছিল না, তারা ওপেন আপ হচ্ছে। সো উনি এই যে আপনার ফার্দিনান্ড মার্কস যে পালিয়ে গেছিল, সে কিন্তু হাওয়াইতে থেকেছিল, এবং হাওয়াই থেকে সে অসংখ্যবার চেষ্টা করেছে ফিলিপিন্সে ফেরত আসার। তো এগুলো ইতিহাসে সাক্ষী। আর উনি একটা জিনিস যে ডোনাল্ড লুকে সেই ভারত হয়ে আবার বাংলাদেশে আসতে দেখছি, এখানে সেটা আসলে তাদের সেটা এই সাউথ এশিয়ান পলিটিক্স যে পলিসি, সেই পলিসির কৌশল অনুযায়ী তারা সেটা করছে। সেই ক্ষেত্রে ভারতকে তারা কি বলবে বা বাংলাদেশে তাদের কি এজেন্ডা, সেটা তো আমরা বুঝতে পারি। যে আপনি যদি হিসাব মিলান, দেখবেন যে এই যে অভ্যুত্থান, এটা তো ডেফিনেটলি আপনার সিএ এর এজেন্ডা, বোঝাই যায়। 3টা সিমটম বলি আপনাকে, যে প্রফেসর ইউনূস এই প্রথমবার প্যারিসে বসে ছাত্র আন্দোলনের পক্ষে বিশ্ববাসীকে দাঁড়াতে বললেন, এর আগে তো কোনোদিন বলেননি। ওনাকে অন 11-এ যে অফার করেছিল যে আপনি হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হন, উনি হননি, কারণ টার্ম তখন ছোট ছিল, 2 বছর টার্মে উনি রাজি হচ্ছিলেন না। তাহলে এবারে উনি নিশ্চয়ই বুঝছে যে তার যত সময় লাগে সেই সময়টা অ্যালাউ করা হবে, উনি কিন্তু এটা বুঝিয়ে আসছেন। তৃতীয়, আপনি দেখেন যখন বিচারপতিদেরকে সরানো হলো এপিলেট ডিভিশন থেকে, তখন যখন বিচারপতি আশফাককে প্রধান বিচারপতি করা হলো, ছাত্রদের ভিতর থেকে মেসেজ আসলে তাকে আমরা চাই না, আমরা চাই এই যে সৈয়দ রিফাত সাহেব, তাকে চাই। তো ছাত্রদের তো জানার কথা না যে কে ভালো বিচারপতি হবে। তো এই মেসেজটা তাদের কাছে কার কাছ থেকে আসে? নিশ্চয়ই কোথাও না কেউ এটা রিসার্চ করে রেখেছে। এইটাকে তারা এইটা এমন ভাবে রিসার্চ করা হয়েছে যে সেই মেসেজটা তাদের কাছে পাঠানো হচ্ছে। তো এই সিমটম গুলোই কিন্তু বলে, এবং যে ডিপ্লোম্যাটিক কোরের সাথে যখন প্রফেসর ইউনূস কথা বলেছে, সে কিন্তু বলেছে যে সংস্কার হওয়ার পরেই নির্বাচন দেওয়া। তো এইটাই হলো সিমটম যে ডেফিনেটলি এইটা ওই যে সিএ স্পন্সার্ড, এবং তারা এমন ভাবে করবে মনে হবে যেন গণ অভ্যুত্থান, অর্থাৎ তাদের সাপোর্ট আছে। স্পন্সর বলি, ডাইরেক্ট সমর্থন যদি নাও বলি, দে হ্যাভ দ্য সাপোর্ট, আই বিলিভ। সো লু এখন বাংলাদেশে তার এজেন্ডা হবে যে এই অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়, এই ব্যর্থ যাতে না হয়, আমি মনে করি দ্যাট উইল বি হিজ এজেন্ডা ফর দ্য ভিজিট অফ দিস টাইম। এটা আমার অ্যাসেসমেন্ট। তো সেই জন্য বলছি যে আপনার যদি এই অভ্যুত্থানকে সফল করতে হয়, তাহলে 3-4টা জায়গায় হাত দিতেই হবে। একটা হলো এই সংবিধান রহিত করে পুনরায় সংবিধান রচনা করতে হবে। তো সেখানে 6টা কমিশনের ভিতরে একটা সংবিধান প্রণয়ন কমিটি অথবা রিফর্মস কমিটি হয়েছে, এবং এখানে রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে, গণতন্ত্র প্র্যাকটিস ছাড়া তারা গণতন্ত্র করতে পারবে কিনা, স্বৈরতন্ত্র, লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং নেস্টি পরিবারতন্ত্র যাতে ফেরত না আসতে পারে, দ্য কনস্টিটিউশন হ্যাজ টু অ্যাড্রেস অল দোজ। প্রধানমন্ত্রীর টার্ম, প্রেসিডেন্টের টার্ম 2 টার্ম থাকলে প্রধানমন্ত্রীর টার্ম আনলিমিটেড হবে কেন? এটা কি পার্মানেন্ট ব্যবস্থা? সো এখানে একটা হায়ার চেম্বার অবশ্যই থাকা উচিত বলে আমরা মনে করি। এখানে আপনি যেই সেন্সিটিভ, যে বোঝে পার্লামেন্টারি সিস্টেম অথবা
মেইন অবজেক্টিভস অফ দ্য পার্লামেন্ট, হায়ার চেম্বার ব্যতীত এই নিম্ন চেম্বারে যে গুন্ডা পান্ডা ঢুকে পড়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, ফাইন টিউনিং হয় না, কোয়ালিটি অফ দ্য পার্লামেন্টারি প্রসিডিংস হয় না। তো এইগুলো প্রত্যেকটা ইস্যু নিয়ে অনেকবার ডিবেট করা যায়। সো ফার্স্ট অফ অল যে আপনার এই নতুন পার্লামেন্ট এখানে প্রণয়ন করতে হবে, নতুন সংবিধান যদি আপনি প্রণয়ন না করেন, তাহলে এই যে সংবিধানের সেট আপ আছে, এই ইলেকশন দিলে সবাই বোঝে কে আসবে ক্ষমতায়। সো ওই ক্ষমতায় হাইপোথেটিক্যালি অথবা আপনি যদি এমনিও অ্যাসেসমেন্ট বলে যে বিএনপি আসতো, বিএনপি ইতিমধ্যে যে ভুলগুলো শুরু করেছে, যে তারা আওয়ামী লীগের থেকে কোনো পার্থক্য দেখাতে পারছে না। অর্থাৎ এইখানে এই যে ধরনের আমরা কমপ্লেন গুলো পাচ্ছি যে তোমার নামে মামলা দেওয়া হবে তুমি এত টাকা না দিলে, এবং বিভিন্ন পোস্টিং প্রফেশনে অলরেডি টাকা লেনদেন হওয়া শুরু হচ্ছে। অর্থাৎ বিএনপির হাই আপস কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং অনেকেই ইতিমধ্যে বলা শুরু করেছে যে এটা তো এই আওয়ামী লীগের মধ্যেই ক্যারেক্টার, ইভেন একদম তৃণমূল পর্যায়ে থেকে। সো যে অভ্যুত্থানটা সফল হয়েছে, সেই অভ্যুত্থানটা কিন্তু জনগণের সামনে একটা অপরচুনিটি, ইভেন বিরোধী দল ইনক্লুডিং বিএনপির সামনে একটা অপরচুনিটি। এই অপরচুনিটি মিস হয়ে যাবে যদি বিএনপি আওয়ামী লীগ থেকে আলাদা, এইটা যদি জনগণের সামনে না আনতে পারে যে এইটা আলাদা, এবং তাদের যে অন্যায় করছে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাট নট এনাফ। এখানে স্থগিত করলে অথবা বহিষ্কার করলে সবাই জানে এই বাংলাদেশের নেক্সট পলিটিক্যাল কালচারে এটাও একটা স্ট্যাটাস, এবং 2 দিন পরে কারোর না কারোর টাকা দিয়ে আবার ফেরত আসে। তো এইটা কখনই ওই যে পিউনিটিভ অ্যাকশন, যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি যারা করে তাদের ভিতরে দলগুলো পিউনিটিভ অ্যাকশন নেয় না। ওই একই ক্যারেক্টার দুর্বৃত্তি তো আওয়ামী লীগের ছিল। যে কোনো পরিস্থিতিতে আপনার এই চাঁদাবাজি লুটপাট বন্ধ করতে পারে বিএনপি, সেইটা জনগণের সামনে দেখাতে হবে। আর বাংলাদেশে যে মাফিয়া তন্ত্র সৃষ্টি হয়েছে, উদাহরণস্বরূপ বসুন্ধরা গ্রুপ, একটা মাফিয়া তন্ত্রকে যদি বিজনেস হাউসকে যদি আপনি নিয়ন্ত্রণ না আনতে পারেন, তাহলে আপনি কিভাবে সুশাসন ন্যায় বিচার আনবেন বাংলাদেশে, সেইটা মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার। এইটা এই যে বিপ্লবী সরকার তাদের কাছে আমার এই প্রশ্ন, যে একটা মাফিয়া তন্ত্রকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি যদি তাদের খুন এবং ধর্ষণের বিচার যদি না করতে পারেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশের ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করবেন? তাহলে আজকে এই আপনার যে সংবিধান নতুন ভাবে প্রণয়ন করে আপনার সংবিধানে গণমুখী, জনস্বার্থ, দেশের স্বার্থ এবং গণতন্ত্রকে কিভাবে আফেল করতে হয়, এটা একটা জিনিস। আর একটা জিনিস, যারা ক্ষমতায় যেতে চায় তাদের দেখাতে হবে যে তারা এই বিপ্লবী চেতনাকে ধারণ করে। সেটা কি? এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত যেখানে এই স্বৈরতন্ত্র, লুটপাটতন্ত্র এবং এই লুটেরা তন্ত্র কোনোভাবে সৃষ্টি না হতে পারে, কোনোভাবে এই দুর্বৃত্তিত রাজনীতি না হতে পারে। এইটা যদি আপনি দেখাতে না পারেন, তাহলে ডেফিনেটলি আর একটা রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োজন হবে। এই জন্য রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োজন হবে যে যেভাবে গত 53 বছর সরকার পরিবর্তন হয়েছে, ঠিক এইভাবে যদি হয়, তাহলে বিপ্লবের মূল উদ্দেশ্য কিন্তু মাঠে মারা যাবে। তো এইগুলো যদি তারা না করে, তাহলে ওই যে তিমিরে ছিল সেইখানে যাবে। সো বিএনপির সামনে চ্যালেঞ্জ, তাদের দেখাতে হবে তারা যদি সরকারে যেতে চায়, মানুষ জানে এখন একটা ভোট হলে তারা হয়তো সরকার গঠন করবে, কিন্তু তাদের দেখাতে হবে তারা বিপ্লবের চেতনাগুলো, যে কারণে মানুষ নেমেছে, 1000 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, 500 মানুষের চক্ষু নষ্ট হয়ে গেছে, 10,000 মানুষ পঙ্গুত্ব বরণ করছে, কোনো না কোনো আহত হয়েছে। তাদের এই যে স্যাক্রিফাইস, সেইটা যাতে বৃথা না যায়, সেইটাই কিন্তু ইউনূস সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই জন্য যদি বিরোধী দলগুলো পরিবর্তিত হয়ে গণতান্ত্রিক কালচার তাদের ভিতরে সৃষ্টি না করতে পারে, তাহলে ডেফিনেটলি একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজন হবে বিপ্লবের উদ্দেশ্য সফল করার জন্য। এবং তারা যে অলরেডি একটা কমিটি করছে, ডেফিনেটলি উই ক্যান স্মেল যে এটা একটা পলিটিক্যাল প্রক্রিয়া যাবে। তো সেই জন্য ইউনূস সরকারের উচিত হবে একদিকে রাষ্ট্রকে পুনর্গঠন করা,
সংস্কার করা এবং রাষ্ট্র মেরামত যেটাকে বলে, অন্যদিকে এইটাকে দীর্ঘমেয়াদে কিভাবে ধরে রাখা যায় সেইটাকে মিট আপ করা। আদারওয়াইজ শুধু তারা সাফার করবে না, বাংলাদেশ সাফার করবে, আমরা জনগণ আমরা সাফার করব। আই হোপ যারা পলিটিক্যাল পার্টি যেগুলো মাঠে আছে, দে আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য রেভলিউশন, এবং সেইটা বোঝা যায় যে জামাত কিন্তু অ্যাক্টিভ হয়ে অ্যালোন কিছু করার চেষ্টা করতেছে। তো বুঝছে যে জনগণ হয়তো এই যে দুর্বৃত্তই তো রাজনৈতিক কালচার, সেইখান থেকে জনগণ বিমুখ হয়ে গেছে। সেইটাই আমরা অনগত দিনে দেখব এবং আমরা আশা করব যে এই বিপ্লব সফল হোক, না হলে বাংলাদেশ আবার সেই গভীর তিমিরে চলে যাবে এবং ডোনাল্ড লুশ এসে আমার মনে হয় এরকম কিছু বটিকা দিয়ে যাবে, হাউ টু মেক সাকসেস অফ দিস রেভলিউশনারি গভর্নমেন্ট।